গুড ইভিনিং। সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আজ আমরা আলোচনা করব জিওগ্রাফির একটি নতুন অধ্যায়। এই অধ্যায়ে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমি অলরেডি বোর্ডে লিখে দিয়েছি। প্রথমে রয়েছে মহাবিশ্ব। আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় রয়েছে নীহারিকা। নীহারিকা কি? 3 নম্বরে রয়েছে আকাশ গঙ্গা। 4র্থ নম্বরে রয়েছে নক্ষত্র। 5ম নম্বরে রয়েছে নক্ষত্র মণ্ডল। এই টপিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনটি টিপে দেবেন। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি। মহাবিশ্ব। মহাবিশ্ব কাকে বলে? দেখো, মহাবিশ্ব বলা হচ্ছে আমাদের পৃথিবী সহ অন্যান্য যে গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, গ্রহ নপুঞ্জ রয়েছে, সমস্ত কিছুই নিয়ে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি হয়। এই মহাবিশ্ব সৃষ্টির বেশ কয়েকটি মতভেদ রয়েছে। এক একজন বিজ্ঞানী এক এক রকম ভাবে পার্থক্য অনুসারে বিভিন্ন মতভেদ পর দিয়েছেন। তার মধ্যে যেটা সব থেকে গ্রহণযোগ্য সেই মতভেদটা নিয়ে আমরা আলোচনা করব। আজ থেকে দেখো প্রায় 1400 কোটি বছর আগে আমাদের এই মহাবিশ্ব কিন্তু এরকম ছিল না। তাহলে কেমন ছিল? তখন আমাদের মহাবিশ্ব ছিল একটি মাত্র বালির বিন্দুর মতন। কি ছিল? একটি মাত্র বালির বিন্দুর মতন এই মহাবিশ্বটা ছিল। তাহলে এই বালির বিন্দু থেকে বর্তমানে কি রয়েছে? লক্ষ লক্ষ নক্ষত্র সৃষ্টি হয়েছে, গ্রহ সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? এই যে বালির মতন বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা দীর্ঘদিন ধরে তাপ চাপ শোষণ করে সেটা ধীরে 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 কি করছে? বড় হতে থেকেছে। এবং এর যে মহাজাগতিক গ্যাস রয়েছে, ধূলিকণা রয়েছে, সেগুলো মিলে এর আকার বড় হয়েছে। হঠাৎ কি করেছে? প্রচন্ড গতিতে বিস্ফোরণ ঘটে সেটা চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং মহাবিশ্বের যে গ্যাস এবং ধূলিকণা রয়েছে, এই ধূলিকণা মিশে মেঘের একটা স্তর সৃষ্টি করেছে। সেই স্তরগুলো কি করেছে? ধীরে ধীরে কি করেছে? একটা বড় আকৃতি ধারণ করেছে। এই বড় আকৃতিগুলো যখন এইরকম বড় আকৃতি হয়েছে, এই দুটো পরস্পরের সঙ্গে কি করেছে? ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের ফলে চতুর্দিকে ছড়িয়ে পড়ে বর্তমানে আমরা যে নক্ষত্র দেখতে পাই, যে গ্রহ নপুঞ্জ দেখতে পাই, মহাবিশ্ব দেখতে পাই, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাহলে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে আমরা জানতে পারলাম। এবার দেখো আমরা জানবো নীহারিকা। নীহারিকা কি? নীহারিকা দেখো সৃষ্টি হয় মহাবিশ্বের যে গ্যাস এবং ধূলিকণা রয়েছে, এই গ্যাস এবং ধূলিকণা মিলে মেঘের একটা স্তর সৃষ্টি হয়। একে কি বলা হচ্ছে? নীহারিকা বলা হয়। তাহলে নীহারিকা সৃষ্টির প্রধান বিষয়টা হচ্ছে কি? যে গ্যাসের যে স্তর রয়েছে এবং ধূলিকণা রয়েছে, এইগুলো মিশে কি তৈরি হচ্ছে? নীহারিকা তৈরি হয়। আকাশগঙ্গা। আকাশগঙ্গা কাকে বলে? আমরা যদি আকাশগঙ্গা দেখি, আকাশগঙ্গা কাকে বলে সেটা যদি জানার চেষ্টা করি, আমাদের পৃথিবী সহ অন্যান্য যে গ্রহ রয়েছে, গ্রহ নপুঞ্জ রয়েছে, এদেরকে একত্রে কি বলা হয়? আকাশগঙ্গা বলা হয়। তাহলে দেখো, আমরা যখন রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন আমরা কি দেখতে পারি? একসঙ্গে প্রায় 6000-এর বেশি তারা আমরা দেখতে পারি না, একসঙ্গে 6000 তারা আমরা দেখতে পারি। এই যে সমস্ত কিছু নিয়ে কি হচ্ছে? আকাশগঙ্গা তৈরি হয়। এবার আকাশগঙ্গাটা কেমন হয়? আকাশগঙ্গা দেখো, আমরা যে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো দেখি, সেই গ্রহগুলো কিরকম থাকে? মাঝে সূর্য থাকে, তার চতুর্দিকে এরকম ভাবে কি রয়েছে? কক্ষপথে অন্যান্য গ্রহগুলো ঘুরছে। কিন্তু এইরকম ভাবে কি থাকে? না, এইরকম ভাবে থাকে না। গ্রহ নক্ষত্রগুলো এরা কিভাবে থাকে? পেঁচালো অবস্থায় থাকে। কিরকম ভাবে থাকে? পেঁচালো অবস্থায় থাকে। এইরকম পেঁচালো অবস্থায় কি রয়েছে? গ্রহ নক্ষত্রগুলো কিন্তু পরস্পরের দিকে আকর্ষণ করে রয়েছে। তাহলে আমরা 3 নম্বরে কি পেলাম? আকাশগঙ্গা কাকে বলে?
4 নম্বরে কি রয়েছে? নক্ষত্র। নক্ষত্র কি? দেখো, নক্ষত্র যদি আমরা বলতে চাই, নক্ষত্র হচ্ছে যাদের নিজস্ব আলো এবং উত্তাপ আছে তাদেরকে আমরা নক্ষত্র বলতে পারি। তাহলে নক্ষত্র কাকে বলে? যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে তাদের নক্ষত্র বলা হয়। তাহলে দেখো, আকাশে আমরা যত দেখি সমস্ত কিছুই কি রয়েছে? নিজস্ব আলো রয়েছে, এদেরকে কি বলা হচ্ছে? নক্ষত্র বলা হয়। এবার এই যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলো সমস্ত কিন্তু একই উজ্জ্বলতা নেই, বিভিন্ন উজ্জ্বলতা নিয়ে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই। সব থেকে ছোট যে নক্ষত্র অর্থাৎ তারাগুলো আমরা দেখতে পাই সেগুলো কি রয়েছে? লাল রঙের হয়, সেগুলোর উজ্জ্বলতা সব থেকে কম হয়। তাহলে দেখো, লাল রঙের যে তারাগুলো রয়েছে উজ্জ্বলতা সব থেকে কম, তাপও সব থেকে কম, তার রংটা কি হচ্ছে? লাল রং। দ্বিতীয় যে তারাটা দেখতে পাই সেটা হচ্ছে হলদে রঙের। এই হলদে রঙের তারাটার উষ্ণতা এবং তাপ কি রয়েছে? লাল রঙের তারার থেকে একটু বেশি। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে দেখো, এর থেকে আর একটু বেশি তাপ ও উষ্ণতা রয়েছে, সেই তারাগুলোকে দেখতে কি রঙের মনে হয়? নীল রঙের মনে হয়। চতুর্থ যে তারাগুলো রয়েছে সব থেকে উজ্জ্বল এবং তাপ বেশি রয়েছে, সেই তারাগুলো দেখতে কেমন হয়? সাদা রঙের হয়। এই ছিল আমাদের নক্ষত্র। যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশ যেটা রয়েছে আমরা দেখে আসি নক্ষত্র মণ্ডল। নক্ষত্র মণ্ডল কি? আমরা যদি দেখি আকাশে দেখবে অনেক তারা একসঙ্গে থাকে, একসঙ্গে দল বেঁধে মনে হচ্ছে এরা রয়েছে। এই যে একসঙ্গে যখন দল বেঁধে অনেকগুলো তারাকে আমরা দেখতে পাই, এদেরকে কি বলা হচ্ছে? নক্ষত্র মণ্ডল বলা হয়। এরকম অনেক নক্ষত্র মণ্ডল আছে। আমরা যেরকম ছোটবেলায় শুনেছি যে ঠাকুরমার ঝুলির গল্পে, অন্যান্য গল্পে রয়েছে যে কি রয়েছে? আকাশে যে তারাগুলো রয়েছে সেই তারাগুলোকে কি রয়েছে? কালপুরুষের সঙ্গে মেলানো হয়েছে, অর্থাৎ একজন যোদ্ধার সঙ্গে মিলিয়ে তারাগুলোকে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে দেখো, এম অক্ষরের যে তারাগুলো দেখা যায়, এম অক্ষরের কি রয়েছে? তারাগুলো দেখা যায়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ক্যাসিওপিয়া। তাহলে এম অক্ষরের যে তারাগুলো দেখা যাচ্ছে এদেরকে কি বলা হচ্ছে? ক্যাসিওপিয়া বলা হচ্ছে। ক্রুশ চিহ্নের মতন যে তারাগুলো দেখা যায় তাদেরকে বলা হয় বক মণ্ডল। অর্থাৎ বক মণ্ডল কি? বক যেরকম ডানা মেলে উড়ে যায়, ঠিক সেই রকম ভাবে তারাগুলো থাকে, তার জন্য একে কি বলা হচ্ছে? বক মণ্ডল বলা হয়। সপ্তর্ষি মণ্ডল কাকে বলা হচ্ছে? সপ্তর্ষি মণ্ডল একসঙ্গে 7টি উজ্জ্বল তারাকে আমরা দেখতে পাই, এদেরকে কি বলা হচ্ছে? সপ্তর্ষি মণ্ডল বলা হয়। তাহলে দেখো, নক্ষত্র মণ্ডল সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখান থেকে জানতে পারলাম। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আমরা এই চ্যানেলে ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি এবং বাংলা প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করব। তা তোমরা ভিডিওগুলো দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।